পিছন ফিরে উপরের দিকে তাকায় সুজয়, আর সাথে সাথে ও যা দেখে তাতে ওর গায়ের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। গাছের উপরে একটা ডাল থেকে ঝুলছে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। তাই দেখে ভয়ে দুপা পিছিয়ে যায় ও। আর বাগানের মধ্যে থেকে সেই মহিলা কণ্ঠের কান্নার আওয়াজটা আবার ভেসে আসে। সুজয় আর কিছু ভাবে না, ওর যেটা দরকার ছিল সেটা ও পেয়ে গেছে। চিঠি কটা গোল করে মুড়িয়ে পকেটের মধ্যে চালান করে দিয়ে সেই অন্ধকারের মধ্যে দৌড়তে থাকে। ঠিক এমন সময় মাটি পুড়ে একটা হাত ওর পা দুটোকে টেনে ধরে। ও ছিটকে সামনে পড়ে যায়। আর তখন হাড় কাঁপিয়ে ওর পেছন থেকে একটা ভয়ানক হাসির শব্দ আসে। সেই হাসির শব্দে অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতর থেকে সমস্ত পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে যায়। পিছন থেকে একটা ভয়ানক জ্যান্ত গলা ভেসে আসে। শুধুমাত্র তোর জন্য আমার সব ইচ্ছাগুলো নষ্ট হয়ে গিয়েছিল, আজ আর তোকে বাঁচতে দেব না। আপনি শুনছেন বইটু স্টোরিজ কথার ডাকঘর। আজ আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে চলে এসেছি আমরা। আজ আপনি শুনবেন সৌমেন সিংহ রায়ের গ্রাম বাংলার ভূতের কাহিনী জঙ্গলের বিভীষিকা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার মতামত যাই হোক, ভালো মন্দ সমস্তই আমাদের লিখে জানাবেন কমেন্টসে। আজ গল্প পাঠে রিতম, বিভিন্ন চরিত্রে অয়ন্তিকা, নর্মদা, সায়ম এবং অমিত। শুরু হচ্ছে আজকের গল্প সৌমেন সিংহ রায়ের জঙ্গলের বিভীষিকা। বিকেলবেলা খেলা শেষ করে বাড়ি ফিরছিল সুজয়। এখন সন্ধে হয়ে গেছে, পথঘাটও প্রায় শূন্য। কাজ শেষ করে সকলেই তার বাড়ি ফিরে গেছে। কিছু পথ চলতি মানুষ এখনো ফিরে চলেছে নিজেদের বাড়িতে। সুজয়দের বাড়িটা গ্রামের সদরের দিক থেকে অনেকটাই ভিতরে, তাই অন্ধকার হতে না হতেই সকলে বাড়ি ফিরে যায়। গ্রাম্য এলাকা, এ আর রাতের বেলা বাইরে থাকতে চায়। সারাদিন কাজ করে সবাই রাতে আর বাইরে বেরোতে চায় না। সুজয়ও ওর খেলা শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরে, কারণ ওর মা বলে এদিকের পথটা নাকি ভালো না। আচ্ছা, মা কেন বলে যে ওই দিকের পথটা ভালো নয়? আর ওই বাগানটার কথা ভাবলেই আমার গাটা কেমন শিউরে ওঠে। সত্যি তো, সবাই ওই বাগানের থেকে এড়িয়ে চলে, কিন্তু কেন? আমি নিজেও তো খেয়াল করে দেখেছি, গ্রামের প্রায় সকলেই ওই বাগানটা থেকে দূরে থাকে। সন্ধে হলেই সবাই এড়িয়ে চলে সেটা থেকে। কি সমস্ত কিছু ভাবছি আমি। আর একটু এগুলোই তো আমার বাঁদিকে পড়বে বাগানটা। এমনিতেই সন্ধে হয়ে গেছে, ওসব ভেবে নিজের মনকে আরো ভয়ের দিকে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে ভালো অন্য কিছু ভাবি। আচ্ছা, আজকে খেলার মাঠে ব্যাট করার সময় আমি আউট হইনি, তাও জোর করে আউট করে দিল কেন? সালা ওই রাজাটাই যত নষ্টের গোড়া। আগের দিন ওকে আউট করেছিলাম, তাই হয়তো আর চিটিং করে আমাকে আউট করলো। ভাবলাম আজ ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করবো, কিন্তু তার আগেই আমাকে। মনে মনে কথাগুলো বলছিল সুজয়। হঠাৎই বলতে বলতে থেমে যায় সুজয়। এখন ওর বাঁদিকে একটা বিশাল গেট, আর ওর ভেতরেই সেই বাগানটা। বাগানের সামনেটা একটা ভগ্ন প্রায় পাঁচিল দিয়ে ঘেরা, যার বয়স
মোটামুটি 80 থেকে 100 বছর হবে। গেটের বাইরে থেকে বাগানটার দিকে তাকায় সুজয়। ওর মনে হয় বাগানের ভিতর থেকে কে যেন এক অদ্ভুত আকর্ষণে ওকে টানে। মনের ভিতর থেকে কে যেন বলে ওঠে, এখনো দাঁড়িয়ে আছি সেখানে, বাড়ি যা, বাড়ি যা। আর ঠিক ওই সময় ওর কানে ভেসে আসে একটা মহিলার চাপা কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনে ও ভয়তে চমকে ওঠে, কিন্তু ও জানে বাগানের ভেতর কেউ থাকে না। তাহলে এত রাতে কাঁদছে কে? তাও আবার একটা মেয়ে। একবার ভাবে এটা কি সত্যি নাকি মনের ভুল। তারপর আর দাঁড়াতে পারে না, জোর পায়ে হাঁটা লাগায় বাড়ির পথে। এতদিন ও শুধু শুনেছিল বাগানটার ব্যাপারে, আজ ফিরতে দেরি হওয়ায় টের পেয়ে গেল সত্যিটা। হাঁটতে হাঁটতে সুজয় মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, ওই বাগানটার ভেতরে কে থাকে? কে কাঁদে রোজ সন্ধে হলে? সারাদিন সে কোথায় থাকে? এসব কিছুর উত্তর আমাকে কে দেবে? এইসব ভাবতে ভাবতেই ও চলে আসে ওদের বাড়ি। গ্রামের ছোট একটা ক্লাবের পাশে ওদের বাড়ি। ওরা যে গ্রামে থাকে তার নাম শিমুলতলা। শোনা যায় একসময় খুব পরিমাণে শিমুল গাছ ছিল এখানে, আর সেই থেকেই এই গ্রামের নাম শিমুলতলা। হাঁটতে হাঁটতে সুজয় ওর বাড়ি পৌঁছে যায়। বাড়িতে প্রবেশ করা মাত্র ওর মা বলতে শুরু করে, কিরে, খেলা আর তোর শেষ হয় না বল? হ্যাঁ মা, আসলে আজ একটু দেরি হয়ে গিয়েছিল। তোকে কতবার বলেছি না বেলা থাকতে থাকতে বাড়ি ফিরবি? কাল থেকে তোর খেলা একদম বন্ধ। না 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 মা, এমন কথা বলো না। আসলে আজ খেলতে গিয়ে রামু পড়ে গেল তো, আর ওর পা একটু কেটে গেল। তারপর রামুকে আমরা সবাই বাড়ি পৌঁছে দিয়ে আসলাম, সেই জন্য একটু দেরি হলো তো ফিরতে। কাল থেকে আমি তাড়াতাড়ি চলে আসবো মা। না না, আর তোমার দরকার নেই খেলে। তুই বাড়িতেই ঘুমিয়ে নিস বিকেলের দিকটায়, তাহলে অন্তত তোর শরীরটা তো ভালো থাকবে। সত্যি বলছি মা, আমি কাল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। আজও চলে আসতাম, ওই রামুর জন্যই তো দেরি হয়ে গেল। আচ্ছা তুমি বলো মা, একটা ছেলের পায়ে আঘাত লেগেছে, সে আমার বন্ধু, আমি তাকে ওই অবস্থায় ফেলে রেখে বাড়ি চলে আসবো? না, তা আসবে না, কিন্তু আরো তো ছেলে ছিল সেখানে, তারা দিয়ে আসতো। তুমি তো বাড়ি ফিরে আসবে। আচ্ছা, এখন যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসো, তারপর তাড়াতাড়ি পড়তে বসো। সুজয় চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসে। পড়ার মাঝে এসে ওর মা ওকে খাবার দিয়ে যায়, ও খেতে থাকে। ঠিক এমন সময় লোডশেডিং হয়ে যায়। ও একটু আলো আর হাওয়ার আশায় জানলাটা খোলে, আর সাথে সাথে ও যা দেখে তাতে ওর শরীর কেঁপে ওঠে। ওর পার দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই। একটা আর্তনাদ করে সুজয় সরে আসে পিছনে, আর দাঁড়াতে না পেরে বসে পড়ে খাটের ওপর। ওর চিৎকারের আওয়াজ শুনে ওর মা তাড়াতাড়ি ছুটে আসে। কি হয়েছে? কি হয়েছে বাবু? তুই তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? কিন্তু সুজয় কোনো উত্তর দেয় না, চুপচাপ খাটের ওপর বসে থাকে। সুজয়ের মা দেখে ওর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, জড়সড় হয়ে ও কাঁপছে। ওর মা বোঝে ও নিশ্চয়ই একটা কিছু দেখে ভয় পেয়েছে, খুব ভয়। তা না হলে তো ওর এই অবস্থা হয় না। তারপর সুজয়ের কাছে গিয়ে ওর পিঠে হাত বোলাতে থাকেন মা। কি হয়েছে? কি হয়েছে বাবু বল? তুই তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? বল না, ভয় পেয়েছিস কিছু দেখে? একটু জল দেন সুজয়কে। সুজয় সেটা খেয়ে কাঁপা কাঁপা ভয় আর তো গলায় বলে, ওই 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 জানলাটার বাইরে। কথা শেষ করতে পারে না সে। মাথাটা নিচু রেখেই হাতের আঙুল দিয়ে ইশারা করে জানলাটার দিকে। সুজয়ের মা বলেন, কি 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 বলছিস? জানালা? তারপর সুজয়ের দেখানো সেই ইশারা অনুযায়ী ওর মা তাকান বাইরের দিকে। কই রে, কিছুই তো নেই জানলার ওখানে। বল না, কি দেখে তাহলে ভয় পেলি তুই? জানলাটার বাইরে একটা ছায়া দেখলাম। ছায়া? কার ছায়া? কিসের ছায়া? জানি না মা, লোডশেডিং হয়ে যাওয়ার পরে আমি জানলাটা খুলতে গিয়েছিলাম, যাতে আরেকটু আলো আর হাওয়া ঢুকে ঘরের মধ্যে।
কিন্তু আমি যেই না জানলাটা খুলি আর তারপর তারপর দেখি বাইরে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি, যার চোখ মুখ কিছু নেই, শুধু একটা কালো জমাট মাথা অন্ধকার। হঠাৎ করে আমি তাকে দেখে ভয় তো ওই রকম ভাবে চিৎকার করে ফেললাম, আর তখনই তুমি ছুটে চলে এলে। মা মা আমার খুব খুব ভয় লাগছে মা। মা ওইটা কে ছিল? মা আমার কিছু হয়ে যাবে না তো? ওই তো দেখ বাবু, ওখানে তো কিচ্ছু নেই। তুই তুই মিছি মিছি ভয় পাচ্ছিস, ওখানে কিচ্ছু নেই। তুই দেখ না, মুখটা তুলে আস্তে আস্তে চেয়ে দেখ ওইদিকে, কিচ্ছু নেই তো বাবা। প্রথমটায় সুজয় ওরকমই চুপচাপ থাকে। মাথা তুলে দেখার মতো কোনো সাহস তখন ওর মধ্যে আর অবশিষ্ট নেই। কিন্তু ওর মা আরও দু একবার বলতে ও আস্তে আস্তে মাথাটা তুলে জানলার দিকে দেখে। কিন্তু কোথায় ছায়ামূর্তি? সেখানে তো কেউ নেই। সেই জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে চাঁদের আলো। কেন এরকম করছিস বাবু? দেখ না বাবু, কিছু নেই ওখানে। দেখ, তুই ভালো করে দেখ। দেখ না, চাঁদের আলো কি সুন্দর ঘরে ঢুকছে। তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। সারাদিন ওইসব ভূতের গল্পগুলো পড়বি আর আজগুবি যত সব কল্পনা করবি, তারপর নিজে নিজেই ভয় পাচ্ছিস তো। শোন, এসব ভূতের গল্প পড়া না এবার ছাড়। ভূতের গল্প পড়াগুলো ছেড়ে দে না বাবু। সুজয় মনে মনে ভাবে, মনের ভুল না, তা কি করে সম্ভব? আমি স্পষ্ট দেখলাম জানলার বাইরে একজন আছে, একটা একটা বিভৎস ছায়ামূর্তি। এটা কি সত্যি মনের ভুল, নাকি মা আসার সাথে সাথে ছায়াটা সেখান থেকে জাস্ট উধাও হয়ে গেল? মায়ের সামনে আর কিছু বলে না সুজয়। সে জানে এটা নিয়ে বেশি বললে মা ওর গল্পের বই পড়া নিয়ে খোঁটা দেবে, এমনকি গল্পের বই পড়া বন্ধও করে দিতে পারে। তার থেকে এখন এই কথা আর না বাড়ানোই ভালো। এতক্ষণ সুজয়কে চুপ থাকতে দেখে এইবার ওর মা জিজ্ঞাসা করেন, কি রে, কিছু বল, কি এত ভাবছিস? কিছু না মা। হ্যাঁ, ওই আমারই ভুল হবে হয়তো। হ্যাঁ, ঠিকই বলেছিস। তা না হলে আমিও তো এখানে এসে কিছু দেখতে পেতাম, বল। আচ্ছা, তুই এখানে বস, আমি বরং একটা মোমবাতি জ্বালিয়ে আনি। না হলে এই অন্ধকারে বসবি কিভাবে? না মা, আমাকে একা রেখে যাও না। আচ্ছা চলো না, আমি তোমার সাথে যাই। আমার সাথে যাবি? আচ্ছা চল। কেন, একা থাকতে ভয় করছে বুঝি? হ্যাঁ, অন্ধকারে আমার একা থাকতে ভয় লাগে মা। সুজয় ওর মায়ের সাথে ঘর থেকে বেরোলো, আর বেরোনোর আগে পিছন ফিরে আবার তাকালো জানলাটার দিকে, কিন্তু না, কিছুই দেখতে পেল না। তারপর ওরা রান্নাঘর থেকে মোমবাতি ধরিয়ে সুজয়ের পড়ার ঘরে বসল। জানালাটা এখন খোলাই আছে। ঘরের মধ্যে সুন্দর একটা হাওয়া প্রবেশ করছে। হাওয়াটা আসছে সেই জানলা দিয়েই যে জানলার বাইরে একটু আগে সুজয় দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক ভয়ঙ্কর ছায়ামূর্তিকে। সুজয়ের বাবা নেই, ওর মা ওকে মানুষ করেছে আর এখনো করে চলেছে। সুজয়ের বাবা মারা গেছেন অনেক ছোটবেলায়, এটাই ওর মা ওকে বলেছে। কিন্তু ওর বাবার মৃত্যুটা কিভাবে হলো সেটা ওর মা ওকে কখনো বলেননি। আজ এই অন্ধকার মুহূর্তে ও ভাবছে ওর মাকে জিজ্ঞাসা করবে যে ওর বাবা কিভাবে মারা গিয়েছিলেন। সুজয়ের মা খাটের ওপর চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন, আকাশের চাঁদটা দেখছেন। ঠিক সেই মুহূর্তে সুজয় ওর মায়ের দিকে তাকিয়ে প্রশ্নটা করে, আচ্ছা মা, বাবা কি করে মারা গিয়েছিল? সেসব আর তোর জেনে কাজ নেই। এখনো তুই অনেক ছোট, আগে বড় হ, তারপর না হয় শুনবি। আমি আর কত বড় হব? আমি তো বড় হয়ে গেছি মা। আরো বড় হবি, তারপর শুনবি, বুঝেছিস? আমি তো বড় হয়ে গেছি। বলো না মা, বলো না, আমার তো জানতে ইচ্ছা করে। ওহ, বললাম তো, সময় হলে ঠিক জানতে পারবি।
বলো না মা। আচ্ছা বস ওখানে। তোর বাবা যখন আমাকে বিয়ে করেছিল তখন তোর বাবা গাছ বিক্রির কাজ করত। সংসারটাও মোটামুটি ভাবে চলতো। তখনকার বাজারে গাছ বিক্রি করে আর কতই বা পয়সা হবে বল। তোর বাবার খুব ভালো বন্ধু ছিল সাধন দাস। তারা দুজন একসঙ্গেই কাজ করত। সত্যি খুব ভালো বন্ধু ছিল। ওই সাধন দাসের সাথে ওর বউয়ের প্রায় দিনই ঝামেলা হতো বাড়িতে। সে কারণেই হোক বা অন্য কোনো কারণে সাধনবাবু একদিন বিষ খেয়ে আত্মহত্যা করলেন। সেদিন সকালটাও তোর বাবা সাধনবাবুর বাড়িতে ছিলেন। একসাথে বাগানটা ঘুরেও দেখেছিলেন। নদীতে মাছ ধরে সাধনবাবুর সাথে খাওয়া দাওয়া করে তোর বাবা বাড়ি ফিরেছিল। পরে যখন বিকেলবেলা তোর বাবা আর আমি ছাদে বসে গল্প করছিলাম তখনই খবরটা আসে। সাধনবাবুর বউ তোর বাবাকে ফোন করে জানান সাধনবাবু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তোর বাবা তো সে খবর পেয়ে খুবই শোকাহত হন। তারপর তড়িঘড়ি করে সেখানে পৌঁছে দেখেন সাধনবাবুর নিথর মৃত শরীরটা খাটের উপর শোয়ানো রয়েছে। তার মুখ থেকে সাদা সাদা ফেনা উঠে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তার টকটকে লাল চোখ দুটো যেন মৃত্যুর আগের মুহূর্তে ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চেয়েছিল। তার একটা হাত খাটের ওপর থেকে মেঝের দিকে ঝুলছিল। পারেনি তোর বাবা সব সময় পাশে থাকা বন্ধুর ওই অবস্থা দেখে তোর বাবা আর নিজেকে শান্ত রাখতে পারেনি, খুব কেঁদেছিল। তারপর সাধনবাবুর বডিটার কাছে গিয়ে দেখতেই তোর বাবা একটা সাদা কাগজ দেখতে পায়। তখন সেটা কাউকে না জানিয়ে চুপি চুপি তুলে নিজের জামার পকেটে চালান করে দিয়েছিলেন। তারপর সেই দিনটা ওখানে ওদের সাথে কাটিয়ে রাতে বাড়ি ফিরেছিল। শ্মশানেও যেতে হয়েছিল তোর বাবাকে, তার কারণ সাধনবাবু ওনার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিনা। দাঁড়াও, তুমি তো আর সাধন কাকুর বাড়ি যাওনি মা, তাহলে তুমি এ সমস্ত কিছু জানলে কিভাবে? আগে আমায় বলতে দিবি তো। সেদিন রাতে বাড়ি ফিরে তোর বাবাই আমাকে বলেছিল সবটা। ও বুঝলাম। তারপর? তোর বাবা শ্মশান থেকে বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে রাতের বেলা শোবার আগে আমাকে কথাগুলো বলেছিল। আর তখনই ওই কাগজটা খুলে আমার সামনেই পড়ছিল। তাতে লেখা ছিল এটা কোনো আত্মহত্যা নয়। কারণটা নাকি তিনি ওই বাগানের ভেতরের শেষ সীমানায় গেলেই বুঝতে পারবেন। তখন সেটা পড়ে আমি আর তোর বাবা দুজনেই নিজেদের মুখের দিকে চেয়েছিলাম। আমি তোর বাবাকে জিজ্ঞেস করলাম, কি গো তুমি কিছু বুঝতে পারলে? আত্মহত্যা নয় মানে? আরে দেখলেই তো ব্যাপারটা খোলসা হয়ে যাবে বাগানের শেষ সীমানায় গেলে। ওমা, তারপর? হ্যাঁ, না তারপর আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে দেখি তোর বাবার শরীর খুব গরম, মানে এক কথায় যাকে বলে ধুম জ্বর। তোর বাবা আর বিছানা থেকে উঠতে পারছে না, গা হাত পা কেঁপে কেঁপে উঠছিল মাঝে মাঝে, চোখ মুখ উল্টে যাচ্ছিল, মাথা যন্ত্রণা করছিল। সারাটা দিন শুয়েছিল মানুষটা। আমি ঘন ঘন একটা কাপড় ভিজিয়ে তোর বাবার কপালে দিয়ে রাখছিলাম। খানিকক্ষণের মধ্যেই কাপড়টা আবার শুকিয়ে যাচ্ছিল। তারপর আবার ভিজিয়ে এনে রেখে দিচ্ছিলাম কপালের ওপর, মাথা ধুয়ে দিচ্ছিলাম মাঝে মাঝে। কিন্তু না, তাও সেই তাপ যেন কমতেই চায় না। কিচ্ছু খেতেও পারছিল না মানুষটা। খাওয়াতে গেলেই বলছিল রুচি নেই, খাবারের থালা নিয়ে যাও এখান থেকে। যা হোক করে সেদিনটা ওভাবেই কাটলো। আমি ভাবলাম পরের দিন যদি জ্বরটা কমে, কিন্তু না, পরের দিনও সেই একই অবস্থা। জ্বর কমার নামই নেই।
এদিকে ডাক্তার যে ডাকবো, তাকে দেবার মতো সামান্য পয়সা পর্যন্ত আমার কাছে নেই। আর ডাক্তার ডাকলেই তো ওষুধ কিনতে বলবে, তখন যে সেটা কেনার পয়সাও আমার কাছে ছিল না। কি করব আমি বুঝতেই পারছিলাম না কিছু। তারপর সেই দিনটায় বাড়ি থেকে খানিকটা দূরে যে কালী মন্দিরটা আছে, ওখানে গিয়ে একটা টাকা দিয়ে আমি প্রার্থনা করে আসলাম, যাতে মা তোর বাবার শরীরটা ভালো করে দেয়। কিন্তু ভালো তো হলোই না, উল্টে দিন দিন তোর বাবা শুকিয়ে যেতে লাগলো। তখন বুঝেছিলাম ঈশ্বরও হয়তো গরিবদের কথা শোনেন না। তোর বাবার শরীরটা সেরকমই থেকে গেল। পরের দিন আমি আমার 2 সোনার কানের দুল বেচে আসলাম ওই রবি দাদার কাছে। অনেক শখের ছিল জানিস তো আমার কানের দুল 2। প্রথম যখন তোর বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, তখন আমার শাশুড়ি মা ওই 2 আমার হাতে তুলে দিয়েছিল। কিন্তু তোমার শখের দুল দুটো কেন বেচতে গেলে মা? কি আর করব বল, অভাবের দায় যে সব করতে হয়। তখন সেটা বেচে সামান্য কটা টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমি পরদিন একটা ডাক্তার ডাকলাম। ডাক্তার এসে কিছু ওষুধ লিখে দিল আর বলল তিনি নাকি সেভাবে কিছু বুঝতে পারছেন না। বললেন ওষুধগুলো খাইয়ে দেখতে যে কিছু হয় কিনা। আমি তখন সেই ওষুধগুলোই কিনে খাইয়েছিলাম তোর বাবাকে, কিন্তু শত চেষ্টা করেও আমি যে তোর বাবাকে বাঁচাতে পারলাম না। কিন্তু জানিস তো, হঠাৎ করে যে তোর বাবার এরকম জ্বর কেন হলো, আর কেনই বা তিনি ওভাবে মারা গেলেন, আমি তার কিছুই বুঝতে পারলাম না। তাও আবার সাধন বাবুর আত্মহত্যার কিছুদিন পরই। জানিস, তোর বাবার মৃত্যুর পর সাধন বাবুর বউ একবারও দেখতে আসেননি তোর বাবাকে। আর তারপর থেকে তো আমি একাই তোকে মানুষ করে চলেছি। আর যেভাবেই হোক তোকে এতটা বড় তো করতে পেরেছি বল। তুই চিন্তা করিস না, আমি তোকে আরো বড় করে তুলবো, আরো বড়। মা। সুজয় মাকে জড়িয়ে ধরে। এতক্ষণ ধরে সবটা শুনে ওর চোখের কোণায় জল জমেছিল, কিন্তু সেটাও বাইরে বের হতে দেয় না। ওইভাবেই খানিকক্ষণ মাকে জড়িয়ে ধরে থাকে। এমন সময় হঠাৎ বাইরে থেকে লালুর গলার আওয়াজ শোনা গেল। ওরা দুজনেই চমকে উঠল। কি হলো বলতো? হ্যাঁ, লালু তো ওরকম ভাবে ডাকে না, হঠাৎ করে চেঁচিয়ে উঠলো কেন ওইভাবে? না না, এর কারণ কি? ও এখনো ওভাবে ডাকছে কেন? ওরা দুজনেই দুজনের মুখের দিকে তাকালো। তারপর তাড়াতাড়ি সুজয় আর ওর মা বাইরে গিয়ে দেখল লালু সামনের রাস্তার দিকে তাকিয়ে অনবরত ডেকে যাচ্ছে। এই অন্ধকারের মধ্যে সামনে তাকিয়েও কিছু দেখতে পেল না ওরা। সামনে তো কেউ নেই, তাও অতিষ্ঠের মতো এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে ডেকেই যাচ্ছে লালু। কিন্তু কারণটা কি? সুজয়ের মা একটা তাড়া দিয়ে ওঠেন। এই লালু, চুপ কর, রাত দুপুরে খালি খালি ডাকছিস কেন? লালু একবার মায়ের দিকে তাকায়, কিন্তু ডাকা কমায় না। তারপর মা আরেকবার তাড়া দিতেই ও ডাকতে ডাকতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আর সুজয় ভাবতে থাকে, এই রাত দুপুরে কুকুরটা ওভাবে ডাকলো কেন? আর কেউ তো নেই যে তাকে দেখে ও ডাকবে। আজ থেকে 4 বছর আগে একটা কুকুর বোধহয় পথ ভুল করেই চলে এসেছিল সুজয়দের বাড়িতে। তার গায়ের রং ছিল লাল বা কমলা গোছের। সেই থেকে ওর নাম দেওয়া হলো লালু। নামটা সুজয়ের মায়ের দেওয়া। কুকুরটা খুব পছন্দ হয়েছিল সুজয়ের। সুজয় ওর সাথে খেলা করত, দুপুরে খেতে দিত। কুকুরটা এরপর প্রায় সারা দিন দুপুর হলে চলে আসতো সুজয়দের বাড়ি।
সামান্য একটু খাবারের আশায়। তারপর থেকে কুকুরটা ওদের বাড়িতেই থাকতে শুরু করে। কোনো অচেনা লোক দেখলেও ওইভাবে ডাকত, এটা সুজয় জানে। কিন্তু আজকে তো কেউ ছিল না। তাহলে কি জন্য ওভাবে ডাকলো লালু? নাকি এমন কিছু দেখতে পেল যা তারা দেখতে পায়নি? কথাটা ভেবেই সুজয়ের সারা শরীর জুড়ে একটা শিহরণ খেলে গেল। সুজয়ের ভাবনার ঘোর কাটল ওর মায়ের ডাকে। কিরে বাবু, লালু ওভাবে কাকে দেখে ডাকছিল রে? হ্যাঁ, কিছু দেখলি? আমি তো কাউকেই দেখতে পেলাম না ওখানে। কেউই তো ছিল না ওখানে। আচ্ছা চল, তুই খেয়ে নিবি, চল, অনেকটা রাতও তো হলো। চলো। এতক্ষণ ওরা বারান্দায় দাঁড়িয়েছিল। এইবার ওরা ওখান থেকে যেই বেরোতে যাবে, ওদের সামনে থাকা দরজাটা নিজে থেকেই একটা শব্দ করে খুলে গেল। ওরা দুজনেই অবাক, ঠিক যেমনটা কেউ দরজা খুলে ভিতরে ঢুকলে হয়। কিন্তু অবাক হওয়ার কারণটা ছিল দরজাটা খুলল ঠিকই, কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দেখা গেল না। সুজয় ওর মায়ের দিকে অবাক আর ভীত দৃষ্টিতে তাকাতে ওর মা ওকে বলল, ভয়ের কিছু নেই, হাওয়াতেই হয়তো খুলে গেছে দরজাটা। কিন্তু ওর মা নিজেও ভয় পেয়েছে, কিন্তু সুজয়কে বলল দরজাটা হাওয়ায় খুলেছে যাতে সে ভয় না পায়। তবে তিনি নিজেও জানেন তখন কোনো হাওয়া দেয়নি। দরজাটা কিভাবে খুলল তিনিও সেটাই ভাবছেন। বেশিক্ষণ ওটা নিয়ে ভাবলে সুজয় ভয় পাবে, তাই সেটা এড়িয়ে তিনি সুজয়ের হাত ধরে রান্নাঘরের দিকে চলে গেলেন। রান্নাঘরে যাওয়া মাত্র ভিতর থেকে বাসনপত্র আপনা আপনি পড়ে যেতে থাকলো। মনে হলো কেউ যেন হাত দিয়ে সরিয়ে ফেলে দিচ্ছে বাসনগুলো। বাসনপত্র পড়ার আওয়াজে ওদের কান ঝালাপালা হওয়ার জোগাড়। হঠাৎই কাঠের তাকের ওপর রাখা খাবারের কৌটোগুলো নিচে পড়তে শুরু করেছে। কিছু কৌটো ফেটে তার থেকে মেঝেতে বেরিয়ে পড়েছে ভিতরে থাকা জিনিস। সবজির ব্যাগ থেকে সবজিগুলোকে কে যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মেঝেতে। জলের ড্রামটা পড়ে গিয়ে মেঝেতে জল একাকার। তার সাথে সারা মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাসনপত্র, সবজি, কতগুলো ফেটে যাওয়া কৌটো আর কিছু খাবার। রান্নাঘরের মধ্যেকার ওই অবস্থা দেখে ওরা দুজনেই ভয়ে আঁতকে ওঠে। চোখের সামনে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। এ কি ভয়ঙ্কর দৃশ্য ঘটছে ওদের সামনে। সুজয় ভয়েতে ওর মাকে জড়িয়ে ধরে। ওর মা নিজে কি করবে বুঝে উঠতে পারে না। তাড়াতাড়ি সুজয়কে নিয়ে রান্নাঘরের দরজা বন্ধ করে আবার চলে আসে বারান্দায়। দেখে বাইরে ঝড় উঠেছে। ঘরের ভেতর থেকে জানলার পাল্লাগুলোর ধাক্কা খাওয়ার আওয়াজ ভেসে আসছে। ওরা জানে জানলাটা খোলাই ছিল। ঝড়ের দাপটে সেটা একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, তারই আওয়াজ এটা। কিন্তু সন্ধেতে আকাশ তো পরিষ্কার ছিল, তাহলে ঝড় উঠল কেন? ঝড়ের হাওয়াতে কোথা থেকে একটা কালো ত্রিপল উড়ে এসে ওদের বাইরে যাওয়ার দরজাটাকে ঢেকে দিল। আর এমন ভাবে ঢেকে দিল যাতে বাইরে না যাওয়া যায়, দরজাটা খোলা না যায়। এমন সময় আচমকা সুজয়কে কে যেন ধাক্কা দিল, আর টাল সামলাতে না পেরে সুজয় সামনের দিকে ছিটকে পড়ল। এরকম আচমকা একটা আঘাতে সুজয় আর্তনাদ করে উঠল। ওর মা চমকে উঠল। কিরে বাবু, তুই পড়লি কিভাবে? তারপর ছেলেকে হাত ধরে তুলতে গেলে ওর মায়ের মনে হলো কে যেন তার চুল ধরে এক টান দিল। হ্যারিকেনের আলোয় ওর মা দেখল রান্নাঘরের মেঝেতে দেখা জলটা দরজার নিচ দিয়ে ভেসে গড়িয়ে আসছে বারান্দার দিকে। কিছু বুঝে ওঠার আগেই সুজয়ের মায়ের হাত থেকে হ্যারিকেনটা এক অদৃশ্য টানে গিয়ে পড়ল সেই জলের ওপর, আর সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেল। সেই ভয়াবহ দৃশ্য দেখে সুজয় আর্তনাদ করে উঠল। মা, মা কি হচ্ছে সব? তাড়াতাড়ি বাইরে চলো মা, তাড়াতাড়ি বাইরে চলো। মেঝে থেকে উঠে সুজয় ছুটে আসে মায়ের কাছে। ওর মা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণবশত দরজাটা খোলে না। মনে হয় কেউ যেন বাইরে থেকে দরজাটা আটকে দিয়েছে। তখন ওরা বোঝে বাইরে থেকে দরজার উপর একটা ত্রিপল আটকে আছে, সেই কারণেই দরজাটা খুলছে না। এদিকে ঘরের মধ্যে আগুন আরো ছড়িয়ে পড়েছে। আর কিছুক্ষণ
তারপরই সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এই আগুন। রান্নাঘরের মধ্যে থেকে সবজি আর খাবার পোড়ার বিকট গন্ধ এসে লাগছে ওদের নাকে। সেই গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। ধোঁয়াতে কিছুই দেখতে পাচ্ছে না ওরা। আগুনের প্রখর তাপে শরীর ছেড়ে দিতে চাইছে, কিন্তু ক্লান্ত শরীরটাকে নিয়ে ওরা আবারও চেষ্টা করে দরজা খোলার, কিন্তু কোনো মতেই দরজা খোলে না। কিচ্ছু বুঝতে পারে না ওরা এসব কি হচ্ছে ওদের সাথে, কেন হচ্ছে। দরজা ধাক্কা দিতে দিতে যখন ওরা হাল ছেড়ে দেয়, ঠিক তখন কোথা থেকে লালু ছুটে আসে। হয়তো এই ভয়াবহ আগুন দেখে লালু এসে ডাকতে থাকে, যেন বলতে চাইছে তোমরা কিভাবে আটকে গেলে ভেতরে, তাড়াতাড়ি বাইরে বেরোতে হবে, হাল ছাড়লে হবে না। হঠাৎ ওরা দেখে দরজার সামনে রাখা ত্রিপলটা সরে যাচ্ছে সামনে থেকে। সুজয় আর সুজয়ের মা তারপর একসাথে আরো জোরে ধাক্কা দিতে থাকে, একবার, দুবার, তিনবার। তারপর দরজাটা খুলে ওরা বাইরে বেরিয়ে আসে। ভিতরে আগুনের দাবদাহে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বাইরে বেরিয়ে ওরা একটু প্রাণ খুলে শ্বাস নিল আগে। বাইরে হওয়া ঝড়টা কমে এসেছে অনেকটা। বাইরে দাঁড়িয়ে ওরা বাড়ির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো সুজয়। মা, মা এসব কি করে হলো মা? আমাদের বাড়িটায় কিভাবে আগুন লাগলো? বাড়িটা তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে মা। ওর মায়ের চোখেও জল, সেটা লক্ষ্য করে সুজয়। ওর মা আরো জোরে সুজয়কে চেপে ধরে আর ভাবতে থাকে, সত্যি তো আগুনটা কিভাবে ধরলো। তারপর বিদ্যুৎ ঝলকানির মতো ওর মায়ের মনে পড়ে গেল রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা তরলটার রং একটু নীলচে ছিল। ওটা জল ছিল না, কেরোসিন ছিল। ওটাই রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, আর হ্যারিকেনের আগুন ওটাতে পড়তেই সাথে সাথে বাড়িটা এখন দাউ দাউ করে জ্বলছে। পাশের বাড়ি থেকে কিছু লোক এসে এই অবস্থা দেখে বলল, এ বাবা, দেখো দেখো, আরে কি করে আগুন ধরলো? বাড়িটা শেষ হয়ে গেল তো, সব কিছু পুড়ে গেল গো, একটু সাবধানে থাকবে তো। ওদেরও সব কথা শুনে সুজয় বলতে যাচ্ছিল, না না আমরা কিছু করিনি, কিন্তু কথাটা আর সুজয়ের বলা হয়ে ওঠেনি। ওর মা ওর দিকে তাকিয়ে ওকে ইশারায় বলতে বারণ করলেন কথাটা। সেসব এখন ছাড়ুন, ওসব পরে হবে। এখন তো আগে আগুনটা নেভানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। ওরা পাশের বাড়ির মোটরের সাথে পাইপ লাগিয়ে সেই লাইনের জল দিয়ে আগুন নেভালো। আগুন নেভানোর পর সবাই যে যার বাড়ি চলে গেল। তখন মায়ের কোল থেকে মুখ বার করে সুজয় দেখে বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে, আর একটা উদ্ভট গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। তখন ওর হঠাৎ চোখ পড়ে কুকুরটার সামনে। ও দেখে লালুর মুখের পাশ থেকে রক্ত ঝরছে, আর দাঁতে আটকে রয়েছে ত্রিপলের সাথে থাকা একটা দড়ি। সুজয় ভাবে সে ভুলেই গিয়েছিল, ওদের বিপদের মধ্যে ওদের বাইরে বেরোতে সাহায্য করেছে এই একটি মাত্র প্রাণী। সুজয় তাড়াতাড়ি গিয়ে লালুর মুখ থেকে দড়িটা ছাড়িয়ে নিয়ে নিজের গায়ের জামাটা দিয়ে ওর রক্তটা মুছিয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে থাকে লালুকে। লালু হাঁপাতে হাঁপাতে আহ্লাদে লেজ নাড়াতে থাকে। খানিকক্ষণ ওইভাবে আদর করার পর সুজয় দেখে লালু বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আবার ডাকতে শুরু করেছে। কিছু বুঝে উঠবার আগেই সুজয়ের মা বলে, চল বাবু, আজ রাতটা আমরা মায়ের মন্দিরেই কাটাবো। সুজয়ের হাত ধরে নিয়ে চলেন মা। লালু সেই একইভাবে ডেকে চলেছে বাড়িটার দিকে তাকিয়ে। সুজয় ভাবে লালুকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু সেটার আগেই ওর মা ওকে সেখান থেকে নিয়ে যায়। পথে কিছু ডালপালা ভেঙে পড়ে আছে ঝড়ের কারণে। সেগুলোকে পাশ কাটিয়ে ওরা গিয়ে পৌঁছয় সেই কালী মন্দিরে। সেখানে গিয়ে বারান্দায় উঠে বসে পড়ে দুজনে, আর সারাটা রাত সেখানেই কাটিয়ে দেয়। বসে থাকতে থাকতে কখন যে ওর মা ঘুমিয়ে পড়েছে সেটা সুজয় লক্ষ্যই করেনি। একটা ঠান্ডা হাওয়া এসে ওকে ঘুমে আচ্ছন্ন করে তোলে। তারপর ধীরে ধীরে সুজয়ও ঘুমিয়ে পড়ে। রাত কেটে ভোর হয়। ঘুম ভাঙে পাখির কিচিরমিচির আওয়াজে। ঘুম ভাঙা চোখে সুজয় দেখে চারিদিকে রোদ ঝলমল করছে, কত সুন্দর পরিবেশ। তারপর ও মাকে ডাকতে থাকে, মা, ও মা, সকাল হয়ে গিয়েছে, ওঠো এবার।
ওর গলার আওয়াজ শুনে পুরোহিত ঠাকুর দরজা খুলে ওদেরকে দেখে প্রথমে অবাক হয়ে যান, তারপর বলেন, এ কি তোমরা এখানে? সুজয়ের মা ঘুম ভেঙে উঠে পুরোহিত ঠাকুরকে সব কথা বলেন। সব কথা শুনে ঠাকুর বলেন, কি অবস্থা! সাবধানে থেকো মা, সাবধানে থেকো। মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক। তুমি চাইলে এখানে থাকতে পারো মা, যতক্ষণ না কোনো ব্যবস্থা করতে পারছো। মায়ের মন্দির তো তোমাদেরই জন্য, মা ছাড়া সন্তানদের কে দেখবে? থাকো থাকো, এখানে থাকো, আমি মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা করি। না ঠাকুর, থাকলে আর হবে না, আমাদের বাড়ির দিকে যেতে হবে। দেখি বাড়িটা কি অবস্থায় আছে, থাকার মতো একটা ব্যবস্থাও তো করতে হবে। ঠাকুর আর বেশি আপত্তি করেন না, শুধু বলেন, বেশ, তোমার যা ইচ্ছে, তবে সকালে মায়ের পুজোটা হলে তারপরই না হয় যেও। ওরা মায়ের পুজো হওয়া অবধি অপেক্ষা করে। তারপর পুজো হলেই মাকে নিয়ে বাড়িতে ফেরে সুজয়। বাড়ি ফিরে দেখে বাড়ির অবস্থা প্রায় শেষ। পুরো বাড়িটা পোড়েনি ঠিকই, কিন্তু রান্নাঘর থেকে বাকি অর্ধেকটা সম্পূর্ণ পুড়ে গেছে। ভিতরে ঢুকে দেখে এদিক ওদিক সব পোড়া জিনিসপত্র পড়ে আছে। দুজনে মিলে সেই সব সরাতে থাকে। দুপুরের মধ্যে বাড়িটাকে মানুষ থাকার মতো ব্যবস্থা করে রান্নাঘরে খাওয়া দাওয়া সেরে নেয় দুজন। কাল ঝড় হয়েছিল ঠিকই, তবে আজ বিকেলেও আকাশটা মেঘলা করে এসেছে। সুজয় খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মাকে লুকিয়ে সেই বাগানে যায়। ক্ষণিকের মধ্যে আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। বাগানে প্রবেশ করা মাত্র একটা ঠান্ডা হাওয়া এসে ওর গায়ে লাগে। দিনের বেলাতেও সেই বাগানে ঢুকতে ভয় লাগে সুজয়ের। ভেতরে ঢুকে দেখে বাগানের ভেতরটা বড় বড় গাছে ভর্তি, সাথে চারপাশটা ঝোপঝাড়ে ঢাকা। জঙ্গলের ভেতরে সূর্যের আলো পৌঁছয় বলে তো মনে হয় না তার। আবার আকাশটাও কালো মেঘে ছেয়ে রয়েছে। জঙ্গলের ভেতরটায় ঢুকতেই ওর গাটা শিউরে ওঠে। আশেপাশে দেখে সুজয় অনেকগুলো নারকেল গাছের সারি। দূরে একটা প্রকাণ্ড বড় তেঁতুল গাছ দেখা যাচ্ছে। দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকে সুজয়। হঠাৎ পাশে দেখে মাটির ওপর একটা বড় গর্ত। কিসের গর্ত বুঝতে পারে না সুজয়। তারপর ওর মনে পড়ে এই ধরনের গর্ত শেয়ালে করে, ওর মা একদিন ওকে বলেছিল। সুজয় গর্তটার দিকে তাকিয়ে মুখ ঝুঁকিয়ে দেখতে গেল যে ওর ভেতরে এখনো শেয়াল আছে কিনা। অমনি একটা ডাক দিয়ে ভেতর থেকে একটা শেয়াল বেরিয়ে এলো। ও চমকে পেছনে সরে দাঁড়াল। শেয়ালটা ওকে কিছু করলো না ঠিকই, তবে ভাগ্যিস সময় মতো ও লাফিয়ে সরে এসেছিল, না হলে ওকে কামড় বা আঁচড় দিতে ছাড়তো না শেয়ালটা। শেয়ালটা খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে তারপর চলে গেল সামনের দিকে। সুজয়ও চলতে লাগলো উল্টো পথে। যেতে যেতে দেখতে লাগলো পাশে একটা অর্জুন গাছ, কিন্তু গাছটার গায়ে ওগুলো কি? চমকে আঁতকে ওঠে সুজয়। গাছটার গায়ে যেন আঁচড়ানোর দাগ। কে করেছে ওগুলো? কার অত বড় বড় নখ? কে গাছটার গায়ে এইভাবে আঁচড়িয়েছে? এখানে কি এমন কেউ আছে যার এত বড় বড় নখ আছে? আর সেই কারণেই কি এই বাগানটা থেকে সবাই দূরে থাকে, এড়িয়ে চলে এটাকে? এই সব ভাবতে ভাবতে ও দেখল ওর গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। এই সময় কালো অন্ধকার আকাশের মাঝে বিদ্যুৎ ঝলক দেখতে পেল সুজয়। আর সাথে সাথেই একটা কান ফাটানো শব্দ করে বাজ পড়ল। ও চমকে উঠে কানে হাত চাপা দিল। আওয়াজ শুনে মনে হলো বাজটা খুব কাছে পিঠে কোথাও একটা পড়েছে। তারপর নিজেকে একটু সামলে নিয়ে দেখতে লাগলো আশেপাশে বাজটা কোথায় পড়েছে। এদিক ওদিক চেয়ে দেখলো একটু দূরের নারকেল গাছের ওপর বাজটা পড়েছে।
গাছের মাথাটার ওপর আগুন জ্বলছে, সব পাতাগুলো পুড়ে শেষ হয়ে গেছে। সুজয় আর বেশি ভাবে না, ও যেটার জন্য এখানে এসেছে ওকে সেটা করতেই হবে। ও কোনো মতে সাহস এনে সামনের দিকে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখে তাল গাছের সারি, আর শেষ সীমানায় বয়ে চলেছে একটা নদী, ছোট নদী। নদী আছে সেটা ও জানতো, কিন্তু মা কখনো ওকে যেতে দেয়নি সেই নদীতে। নদীটার দিকে তাকিয়ে দেখল সুজয়, এরকম নির্জন নিষিদ্ধ জঙ্গলে ও কেবলমাত্র একা দাঁড়িয়ে আছে। নদীটা নিজের ভঙ্গিতে শান্তভাবে বয়ে চলেছে সামনের দিকে। খানিকক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকার পর তালগাছগুলোর কাছে যেতেই ওপর থেকে শোঁ শোঁ আওয়াজ শোনা গেল। এতক্ষণও খেয়াল করেনি অন্ধকারটা আস্তে আস্তে ঘনিয়ে এসেছে। জঙ্গলে একা পেয়ে ঘিরে ধরতে চাইছে সুজয়কে। আকাশের যা অবস্থা, বৃষ্টি নামতে পারে। সেই পূর্বাভাসেই নদীর ধারে থাকা ব্যাঙগুলো আনন্দের সুরে ডেকে চলেছে, কিন্তু সেই ডাকটাও এই নির্জনতার মধ্যে যেন আরো বেশি অস্বস্তিকর লাগছে সুজয়ের কাছে। ও তাড়াতাড়ি এদিক ওদিক মাটির দিকে চেয়ে দেখছিল আর ভাবছিল সেদিন ওর বাবা সাধন কাকুকে কি জন্য এই বাগানে আসতে বলেছিল। ওর মা যখন ওকে বলছিল সেই সময়ের কথা ভাবছিল সুজয়। হয়তো কোনো রহস্য এই বাগানের শেষ কিনারায় অপেক্ষা করছে ওর জন্য, যেটা ওর বাবা খুঁজে বের করতে পারেনি, সেটা ওকে খুঁজে বার করতে হবে। সুজয় ভেবেছিল সব গল্পের মতো এই রহস্যের সমাধান থাকবে মাটির নিচে। তাই ও আশেপাশের মাটির উপর দিয়ে পায়চারি করছিল আর বোঝার চেষ্টা করছিল এখানে কিছু আছে কিনা। কিন্তু আশপাশটা ভালো করে খুঁজেও কিছুই বুঝে উঠতে পারল না সুজয়। তারপর ক্লান্ত হয়ে তালগাছের গায়ে হেলান দিয়ে বসে পড়ল সে। তালগাছের পাতার মধ্যে থেকে খসখস শব্দ হতে থাকে। জঙ্গলের ভেতর থেকে এক নাগারে ঝিমঝির ডাক শোনা যায়। মাঝে মাঝেই একটা শোঁ শোঁ শব্দে হাওয়া এসে ছুঁয়ে যায় ওকে। এই গভীর জঙ্গলে ও একা পড়ে রয়েছে, আর সেটাই ওর ভয় লাগার কারণ। নানান অদ্ভুত চিন্তা ওর মাথায় আসে। কেন লোকে এই বাগানকে এড়িয়ে চলে? সবাই কি ভয় পায় এই বাগানকে, নাকি কোনো অভিশপ্ত ঘটনা ঘটেছে এই বাগানে? এই সমস্ত কিছুই ভাবতে থাকে, আর তখনই ব্যাপারটা খেয়াল করে সুজয়। গাছটার গায়ে একটা চিহ্ন রয়েছে। চিহ্নটা অনেকটা তারার মতো। ও চমকে ওঠে। ওর মনে হয় এটা কি কোনো ইঙ্গিত? হয়তো এই গাছটার নিচে কিছু আছে, বা ও যেখানে বসে আছে সেইখানে কিছু আছে। তাড়াতাড়ি পাশের একটা গাছের ডাল ভেঙে সেটাকে দিয়ে ও তাল গাছের তলার মাটিটা খুঁড়তে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে মাটি খুঁড়েও কিছুই পাওয়া গেল না। ও হাত দিয়ে মাটি সরাতে গেল, আর হঠাৎ ওর হাতটা কিসে যেন আটকে গেল। না, আটকে গেল না, ওর হাতটাকে মাটির নিচ থেকে কে যেন চেপে ধরে রেখেছে। ও টান দিয়ে হাতটাকে ছাড়ানোর চেষ্টা করে, তবু হাতটা ছাড়ানো যায় না। তারপর আরো জোরে টানতে হাতটা বাইরে বেরিয়ে আসে, আর সাথে সাথে ওটা কি বেরিয়ে আসে? বহুদিনের পুরনো একটা জীর্ণ কঙ্কাল। তাই দেখে ওর কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে, বুকের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে, শিহরণ খেলে যায় সারা শরীর জুড়ে। সুজয় ভয়ে আর্তনাদ করে ওঠে, আতঙ্কে ছিটকে দূরে চলে যায় ও। তারপর খানিকক্ষণ চুপ থেকে নিজেকে একটু সামলে নিয়ে ভাবে, বাড়ি ফিরলে হবে না, ভয় পেলে হবে না। ওই গাছের ওখানেই ওর সমস্ত সমস্যার সমাধান আছে। এতক্ষণ ধরে তালপাতার ভেতর থেকে একটা খসখস শব্দ হচ্ছিল, সেটা সুজয় জানত। কিন্তু হঠাৎ ওকে চমকে দিয়ে ওর গায়ের ওপর একটা সাপ এসে পড়ে গাছের উপর থেকে। ও ভয়ে চিৎকার করে ওঠে। সাপটা ওর গায়ে পড়ার সাথে সাথে ও ভয়ে শিউরে উঠে কাঁপতে থাকে, কিন্তু সাপটা ওকে কিছু করে না। সাপটা ওর গা থেকে নেমে চলে যায় সামনের ঝোপের দিকে। সুজয় এইবার উপরের দিকে তাকায়, দেখে ওর মাথার উপর দেখা যাচ্ছে অনেকগুলো তালপাতা, আর তার মাঝে জমে থাকা কালো অন্ধকার। সাপটা ওখান থেকেই পড়েছে, তবে ওর গায়ে পড়ার আর জায়গা পেল না সাপটা। আমার উপরেই পড়তে হলো সাপটাকে। মনে মনে এসব ভাবতে থাকে সুজয়, কিন্তু ওটা কি? গাছের মাঝে একটা গর্ত।
প্রথমটায় ও ভাবে সাপের গর্ত, তারপর আবারও ভাবে সাপ তো গাছের মধ্যে গর্ত করে থাকে না, তাহলে কি? ভাবতে ভাবতেই আবার একটা কান ফাটা আওয়াজ করে বাজ পড়ে, কিন্তু সেটা এবার একটু দূরের থেকে এসেছে। আকাশ মেঘলা, চাঁদ বা তারা কোনো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ওর মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি খেলে যায়। সমস্ত হতাশাগুলো নিমেষের মধ্যে কেটে যায়। ও তাড়াতাড়ি আর কিছু না ভেবেই একটু উঁচু হয়ে দাঁড়িয়ে ওর হাতটা ঢুকিয়ে দেয় গাছের কোটরটার মধ্যে। খানিকক্ষণ হাতড়ানোর পর ওর কাছে একটা কাগজের গোল করা বান্ডিলের মতো কিছু ঠেকে। ও ওটাকে ভালোভাবে ধরে বাইরে আনে। যা ভেবেছে ঠিক, কয়েকটা কাগজ গোল করে একটা গার্ডার দিয়ে পেঁচানো। দেখেই বোঝা যাচ্ছে কাগজগুলো বহুদিনের পুরনো। ও কঙ্কালটার ওখান থেকে সরে এসে একটা চালতা গাছের গায়ে হেলান দিয়ে কাঁপতে কাঁপতে প্রথমের পাতাটা খুলে পড়তে শুরু করে। ভাই সাধন, বিগত কিছুদিন ধরে আমি একটু সমস্যায় ভুগছি। তুমি তো জানো আমার বাড়িতে এখন রাত দিন অশান্তি লেগেই থাকে। অসুবিধাটাও তুমি ভালোভাবেই জানো, কিন্তু এখন যে কি করা যাবে আমি নিজেও জানি না। এমনকি আমি আর বাঁচবো কিনা সেটাও আমি জানি না। শিমুলতলার যে বাগানটা এতদিন অভিশপ্ত ছিল বলে আমরা জানতাম, কিছুদিন আগে জানলাম সেটা সত্যিই অভিশপ্ত। বাগানের শেষ দিকে আছে একটা প্রকাণ্ড চালতা গাছ, আর ওই গাছেই আত্মহত্যা করে সমুদার স্ত্রী। না, এই ব্যাপারটা তো আমরা সবাই জানি, কিন্তু সমস্যাটা হলো আমরা যেটা জানি সেটা ভুল। সেটা আসলে আত্মহত্যা ছিল না, ছিল একটা খুন। বাগানের মধ্যে গভীর রাতে এক নৃশংস খুন করে সেটাকে আত্মহত্যা বলে চালানো হয়। তুমি হয়তো সমুদাকে চিনতে পারবে আর তার স্ত্রীকেও, তবে সমুদা যে কতটা খতরনাক লোক সেটা কেউই জানতো না। সমুদা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের স্ত্রীকে কাজে লাগিয়েছিল চারা হিসেবে। সমুদা আসলে কালো জাদুতে বিশ্বাসী ছিল, তাই নিজের করা কাজ এই জঙ্গলে শেষ করে তার স্ত্রীকে মারার পর তার মৃতদেহ এই জঙ্গলের শেষের চালতা গাছটায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। মৃত্যুর আগের মুহূর্তে তার ওপর করা অত্যাচারের সময় সে খুব কষ্ট পেয়ে কেঁদেছিল, আর তারপর তার মৃত্যুর পর থেকে প্রতি রাতেই বাগানের ধার থেকে হেঁটে যাওয়া প্রতি যাত্রী সেই কান্নার আওয়াজই শুনতে পায়। এই সমস্ত কাজে সমুদাকে সাহায্য করেছিল আমার স্ত্রী, আর আমি ধীরে ধীরে সেটা টের পেয়েছিলাম। প্রায় দিন রাতে ঘুম ভেঙে পাশে দেখতাম আমার বউ খাটে নেই, তার উপর এদিক ওদিক পড়ে থাকতে দেখতাম অদ্ভুত সব জিনিসপত্র। একদিন ভোরবেলায় দেখলাম আমাদের উঠোনের ওপর মাটি খুঁড়ে কিছু একটা পুঁতে দিল। এভাবেই টের পেয়েছিলাম, কিন্তু কিছু বলে ওঠার আগেই ঘটলো একটা ঘটনা, আর যার কারণে আমি ধরেই নিয়েছি আমি আর বেশি দিন বাঁচব না। ঘটনাটা ঘটলো বুধবার সন্ধ্যায়। আমি যখন বাড়ি ফিরছি তখন বাইরে থেকে শুনলাম আমার বউ আর সমুদার গলার আওয়াজ। তখন আমি ব্যাপারটা বুঝতে পেরে আর ঘরে ঢুকিনি। বাইরে থেকে স্পষ্ট শুনতে পাই আমার স্ত্রী সমুদাকে বলছে, আমার ছেলেটার এত বড় হয়ে যাওয়ার পরেও কথা বলতে না পারা, অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক না হওয়ার কারণ কি? এর কি কোনো প্রতিকার সম্ভব? কালো জাদুতে প্রতিকার সম্ভব, তবে এর জন্য তোমার সব থেকে কাছের মানুষকে হারাতে হবে। যেমন ভাবে আমি আমার স্ত্রীকে হারিয়েছিলাম। আসলে কিছু পেতে গেলে কিছু তো খোয়াতেই হবে। বুঝেছি, আমি প্রস্তুত। আমাকে কি করতে হবে বলো। এটা জানতে হলে আমার বাড়ি আসিস শনিবার সন্ধ্যায়। সেদিনই যা করার করতে হবে, আমি বলে বুঝিয়ে দেব সব। তারপর সমুদা চলে গেলে আমি বাড়িতে ঢুকি। স্ত্রীর ব্যবহারটা চোখে বাঁধার মতোই ছিল। আসলে আমি যে আমার স্ত্রীর কাছের মানুষ ছিলাম এটা সম্পূর্ণ ভুল, কিন্তু আমি জানি ওর কাছে আমাকে ছাড়া আর কোনো উপায় নেই। আমার ছেলে মানে সুজয়,
ছোট থেকেই অন্য শিশুদের তুলনায় ওর বুদ্ধির বিকাশ কম ঘটেছিল, আর অন্যরা কত সুন্দর কথা বলতে শিখে যেত সে তুলনায় আমার সুজয় তা পারেনি। বাবা মায়ের কাছে এটা যে কত বড় যন্ত্রণার সেটা আমি বুঝি। তাই বলে ডাক্তারি বিদ্যা ছেড়ে দিয়ে এই ধরনের কালো জাদুর উপর ভরসা করাটা বোকামো নয় কি? আমি আর কি বলবো? সত্যি বলতে কি আমি আর কতদিন আছি আমি সেটাই জানি না। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে শনিবার রাতেই আমার প্রাণটা যাবে। আমি আজ রাত্রে স্ত্রীর ঘুমানোর পর অন্য ঘরে এসে চিঠিটা লিখছি। এটাকে চিঠি না বলে নিজের একটা আবদার বললেই বলা চলে। ভাই সাধন, যদি আমি না থাকি তবে আমার মৃত্যুর পর আমার ছেলেটার কি হবে আমি জানি না। আশা করি ভালো থাকবে, কারণ ওর মা ওকে খুব ভালোবাসে। তাও তুই আমার খুব ভালো বন্ধু, তাই তুই একটু মাঝে মাঝে গিয়ে ওর খোঁজ রাখিস। খোঁজ নিস যে আমার ছেলেটা সত্যি ভালো আছে কিনা। আর তোর কাছ থেকে যে টাকাটা পাই ওটা আমার স্ত্রীকেই দিয়ে দিস। আরো ভালো হয় যদি মাসের শেষে একবার করে গিয়ে কিছু কিছু করে দিয়ে আসিস, তাহলে একবার করে ওদের দেখাও হবে, ওদের কিছুটা উপকারও হবে। এত কিছু বলার পর আমি এটাই আদৌ জানি না যে চিঠিটা তোর হাতে পৌঁছবে কিনা। আমি কাল সেই তাল গাছটার ফোকরে চিঠিটা রেখে আসবো, যেটায় আমরা ছোট থেকে আমাদের আদান প্রদানের মাধ্যম করে রেখেছিলাম। তোর মনে আছে সাধন, ছোটবেলায় আমার সেরকম পয়সা ছিল না বলে তুই আমার জন্য এই বাগানের তাল গাছটার মধ্যে একটা গর্ত বানিয়ে বলেছিলিস এটাই হবে আমাদের দেওয়া নেওয়ার মাধ্যম। তারপর থেকে এটাই আমাদের আবেগ আর যোগাযোগের অন্যতম মাধ্যম। যাই হোক, ভালো থাকিস ভাই। বেঁচে থাকলে আবার কথা হবে। পড়া শেষ করে সুজয় অবাক হয়ে যায়। মা বলেছিল একরকম কথা, আর এখানে আর এক রকম। ব্যাপারটা পুরোপুরি খোলসা না হলেও খানিকটা বুঝতে পেরেছে সুজয়। সুজয় ভাবে সম্ভবত এই চিঠিটা সাধন কাকুর হাতে পড়েনি, তাই এখনো এই অবস্থায় পড়েছিল, তালগাছের ওই ফোকরটার মধ্যে। এখন ওর বাবার স্মৃতি হিসেবে এই চিঠিটাই ওর সম্বল। এইবার সুজয় বুঝল ওর মা কেন ছোটবেলা থেকে ওকে বাবার কথা সেভাবে বলেনি। সন্ধে হলেই বাগানের মধ্যে সেই কান্নার আওয়াজটার কারণ সুজয় বুঝতে পারে। ওটা তার মানে চিঠিতে পড়া ওই সমু লোকটার সেই স্ত্রী, যার সাথে জঘন্য আচরণ করে হত্যা করেছিল ওই লোকটা। এতক্ষণ পড়ছিল তাই ও খেয়াল করেনি। হঠাৎ একটা জিনিস ভেবে ওর গাটা শিউরে উঠল। ওর মনে পড়ল চিঠিতে পড়েছিল চালতা গাছটার ডালের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সমু লোকটার স্ত্রীর মৃতদেহ। আর ও এতক্ষণ যে গাছটায় হেলান দিয়ে বসেছিল সেইটাও একটা চালতা গাছ। পিছন ফিরে উপরের দিকে তাকায় সুজয়, আর সাথে সাথে ও যা দেখে তাতে ওর গায়ের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। গাছের উপরে একটা ডাল থেকে ঝুলছে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। তাই দেখে ভয়ে দুপা পিছিয়ে যায় ও। আর বাগানের মধ্যে থেকে সেই মহিলা কণ্ঠের কান্নার আওয়াজটা আবার ভেসে আসে। সুজয় আর কিছু ভাবে না, ওর যেটা দরকার ছিল সেটা ও পেয়ে গেছে। চিঠি কটা গোল করে মুড়িয়ে পকেটের মধ্যে চালান করে দিয়ে সেই অন্ধকারের মধ্যে দৌড়তে থাকে। ঠিক এমন সময় মাটি পুড়ে একটা হাত ওর পা দুটোকে টেনে ধরে। ও ছিটকে সামনে পড়ে যায়, আর তখন হাড় কাঁপিয়ে ওর পেছন থেকে একটা ভয়ানক হাসির শব্দ আসে। সেই হাসির শব্দে অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতর থেকে সমস্ত পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে যায়। পিছন থেকে একটা ভয়ানক জ্যান্ত গলা ভেসে আসে। শুধুমাত্র তোর জন্য আমার সব ইচ্ছাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আজ আর তোকে বাঁচতে দেব না, তোকে মরতে হবে, মরতে হবে। সুজয় মাটি থেকে উঠে ধীরে ধীরে পিছন ফিরে দেখে তার দেখা সেই ভয়ানক ছায়া মূর্তিটি এখন ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভয়ে ওর শরীর জুড়ে একটা শিহরণ খেলে যায়। ও যে এখান থেকে পালাবে তার আর কোনো উপায় নেই। কোনো এক অদ্ভুত কারণে তার পা মাটি থেকে নড়তে চায় না।
আমি আমি কি করলাম? আমাকে মারবে কেন? কোনো উত্তর আসে না। ঠিক আগের মতোই হাসিটা শোনা যায়। ঠিক এমন সময় আচমকা ওপর থেকে একটা গাছের ডাল ওর মাথার উপর ভেঙে পড়ে। না, ডালটা পড়ে না, কোনো এক অদ্ভুত কারণে একটা দমকা হাওয়ায় গাছের ডালটা উড়ে গিয়ে সুজয়ের থেকে খানিকটা দূরে গিয়ে পড়ে। সুজয় নিজে ভয় পায়, অবাক হয়ে যায়। এইবার দেখে ওর সামনে থাকা ছায়া মূর্তিটার হাসি থেমে গিয়ে একটা রগে গজগজ করার শব্দ ভেসে আসে। কিছু বুঝে উঠবার আগেই সুজয় দেখে একটা লোহার শিক দূর থেকে তীর বেগে উড়ে আসছে ওর দিকে। সেই দেখে ওর ভাবনা চিন্তা স্তব্ধ হয়ে যায়। সুজয় বুঝতে পারে ওর এখন মৃত্যু নিশ্চিত। ওর আর বাড়ি ফেরা সম্ভব নয়। এই ছায়া মূর্তি ওকে বাঁচতে দেবে না। শিকটা যখন উড়ে এসে ওর গায়ে লাগবে, ঠিক তখনই সুজয় ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে একটা আর্তনাদ করে ওঠে। সুজয়ের ভয় দেখে আর আর্তনাদ শুনে ছায়া মূর্তিটা হেসে ওঠে। সুজয়ের চোখ বন্ধ অবস্থায় শুনতে পায় একটা ভয়ানক গর্জন। সম্ভবত ছায়া মূর্তিটারই হবে। কিন্তু কিন্তু এতক্ষণে সেই ধারালো শিকের আঘাতে ওর মৃত্যু ঘটার কথা। কিন্তু না, সেই শিকটা তো ওর গায়ে লাগলো না। তাহলে কি ছায়া মূর্তিটা ওকে মারতে চায় না? আচ্ছা, তাই যদি হয় তাহলে ছায়া মূর্তিটা ওভাবে রাগে গর্জন করে উঠলো কেন? এই সমস্ত কিছু ভাবছিল সুজয়। ঠিক সেই মুহূর্তে এক অচেনা নারী কণ্ঠ শুনতে পেল সে। তুই আমাকে মেরেছিস, তাও তোর কাজে লাগানোর পর ছলনা করে। তোর মতো শয়তান অনেকেরই প্রাণ নিয়েছে, কিন্তু আর কোনো প্রাণ আমি তোকে নিতে দেব না। সুজয় অবাক হয়ে ভাবল, এই নারী কণ্ঠ কোথা থেকে এলো? তারপর ধীরে ধীরে চোখ খুলে দেখল, কিন্তু কোনো নারীকেই সে চোখে দেখতে পেল না। আর যা দেখল, ওর গলা থেকে এক হাত দূরে লোহার শিকটা বাতাসে ভেসে রয়েছে, যেন মনে হচ্ছে কেউ ওটাকে ধরে রেখে ওর প্রাণ বাঁচিয়েছে। আর ওর সামনে থাকা সেই ছায়া মূর্তিটা রাগে গজগজ করতে করতে বলছে, তোকে সেদিন মেরে ফেলা উচিত হয়নি, তোকে বাঁচিয়ে রেখে আরো কষ্ট দেওয়া উচিত ছিল। কিন্তু আজ আমি এই বাচ্চাটাকে মারবই। তুই কিচ্ছু করতে পারবি না আমার। ঠিক এমন সময় সুজয়ের সামনে থাকা শিকটা মোড় ঘুরে ছায়া মূর্তিটার দিকে এগোলো। সুজয় এইবার বুঝতে পারল ব্যাপারটা। ওই মহিলা কণ্ঠ কোনো জীবিত নারীর নয়। ওই কণ্ঠ সমু নামে ওই লোকটার বউয়ের, যাকে নির্মমভাবে হত্যা করেছিল সমু। আর ওই ছায়া মূর্তিটা সম্ভবত সমুরই। এই মহিলার আত্মা সুজয়কে বাঁচাতে চাইছে, সেইটা বুঝল সুজয়। ও আর এক মুহূর্তও দাঁড়াতে চাইল না। পালাতে ওকে এখান থেকে হবেই, বাড়ি ফিরতেই হবে। আর কিছু না ভেবে ছুটতে লাগলো সুজয় সামনের দিকে। বুঝতে পারলো ওর পিছনে দুই আত্মার মধ্যে সংঘর্ষ চলছে। ছুটতে ছুটতে বাগান থেকে বেরিয়ে রাস্তায় ওঠে সুজয়, কিন্তু কোনো মানুষজনকেই দেখতে পায় না। তারপর ছুটে বাড়িতে পৌঁছতেই মা জিজ্ঞাসা করেন, কি রে বাবু, তোর খেলা কি আর শেষ হয় না নাকি? আজ আরো বেশি দেরি হলো। এত রাত অবধি কোথায় ছিলিস তুই? সুজয় কোনো কথা বলে না। ও কোথায় গিয়েছিল তা ওর মাকে এখন জানাবে না, আর কি ঘটেছে ওর সাথে তা তো জানাবেই না। এই সমস্ত কথা নিজের মনে ভেবে হাত মুখ ধুয়ে ঘরে বসে নিজের মাকে ডাকে সুজয়। ওর মা ঘরে ঢুকতেই সুজয় মাকে বসতে বলে। তারপর বলে, আচ্ছা মা, আজ আমার কিছু প্রশ্ন করার আছে তোমাকে, আর সেগুলোর উত্তর আমি জানতে চাই। কি জানবি? সবই তো জানিস। আচ্ছা বল, তুই কি জানতে চাস? ছোট থেকে তুমি আমাকে বাবার ব্যাপারে কিচ্ছু বলনি কেন? তুই ছোট ছিলিস, তাই আর সেভাবে কিছু বলিনি। কিন্তু কাল তো সবটা বললাম তোকে। তারপরেও আবার সেই সব কথা তুই কেন তুলছিস? না মা, তুমি কাল যা বলেছ তা কি আদৌ সত্যি, নাকি ছেলে ভোলানো কথা বলে কিছু একটা বুঝিয়ে দিয়েছ? ভদ্রভাবে কথা বল। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, কি সব বলছিস? সুজয় এরপর ওর প্যান্টের পকেট থেকে গোল করে মোড়ানো চিঠিগুলো বের করে। ওর মা দেখে জিজ্ঞাসা করেন, কি রে বাবু, কি এটা? সুজয় এবার ওটা ওর মায়ের দিকে এগিয়ে দেয়।
সুজয়ের মা চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করেন। পড়তে পড়তে ওর মায়ের চোখ মুখের পরিবর্তন লক্ষ্য করে সুজয়। তারপর সবটা শেষ করে অবাক হয়ে ওর মা জিজ্ঞাসা করেন, এটা এটা তুই কোথা থেকে পেলি সুজয়? কোথা থেকে পেলি? যেখান থেকেই পাই না কেন, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তাহলে তুমি আমাকে বলনি কেন? আর আগের দিন রাত্রে তুমি যেটা বললে ওটা কি ছিল? আসলে যেটা ঘটেছিল সেটা তোকে বললে তুই হয়তো আমাকে ভুল বুঝতিস, তাই তোকে ঘটনাটা উল্টো করে এমনভাবে বলেছিলাম যাতে তুই নিজের হাতে সত্যিটা খুঁজে বার করিস। আর আমারও না রে, এই বোঝাটা আর বয়ে নিয়ে বেড়াতে ভালো লাগছিল না, পারছিলাম না আর। অবশেষে দেখ, তুই সত্যিটা জেনেই গেলি। তাই বলে তুমি আমাকে মিথ্যে বলবে মা? আচ্ছা ঠিক আছে, আমাকে এবার পুরো সত্যিটা বলো মা। কি আর বলবো, এটা পড়ে তুই তো সবটাই জেনে গেছিস। সমুদা যে কালো জাদু করতো সেটা তো তুই জানিস। আর ছোটবেলায় তোর যে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল সেটাও তুই জানিস। তাই আমি তোকে সুস্থ করার জন্য ওই পথটাই অবলম্বন করেছিলাম। মা হয়ে নিজের ছেলের কষ্ট যে দেখতে পারছিলাম না রে। কিন্তু না, আমি ভুল করেছি। আমার জন্য তোর বাবার প্রাণ গেছে, কিন্তু যা করেছি সব তো তোর ভালোর জন্য, তোকে সুস্থ করতে। কিন্তু কোথায় কি, তারপরেও তো তোকে ঠিক করতে পারলাম না। আসলে ওই সমু লোকটা ছিল একটা জোচ্চোর। কালো জাদুর নামে নিজের স্ত্রী আর আমার স্বামীকে হত্যা করে ও চেয়েছিল আমাকে বিয়ে করতে। প্রথমে আমি বুঝতে পারিনি ওর লোভ। এই সব কিছুর জন্যই যে ও এত কিছু করছে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। কিন্তু আমি যেদিন সবটা বুঝতে পারি, আমি সাধনদাকে সবটা জানাই, সবটা। সাধনদা এই কথা জানতে পেরেই ওই সমুকে বাগানে ডেকে খুন করে, ওই বাগানের মাটিতে পুঁতে দেয় ওকে। আর এই সত্যিটা শুধুমাত্র আমি আর সাধনবাবুই জানতাম। তারপর সাধনবাবু তোকে কলকাতার এক বড় ডাক্তারের কাছে দেখিয়ে সুস্থ করে তোলে। হঠাৎই তারপর একটা ঘটনা ঘটে। ওই সমুর মৃত্যুর পর সে ফিরে এসে সাধনটাকে হত্যা করে। আর তারপরই আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় ওর অতৃপ্ত আত্মা। আর ওই অতৃপ্ত আত্মা ওই বাগানেই থাকে। তবে আগের দিন, যেদিন আমাদের বাড়িতে আগুন ধরে গিয়েছিল, সেদিনই ছিল ওর মৃত্যু বার্ষিকী। আর প্রতি বছরই ওই দিনটায় ওর অত্যাচার তুমুল হয়। আগেরবারের ওই গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে আছে তো? হ্যাঁ, তোর মনে আছে বল? হ্যাঁ, সেই দিনও সমুর মৃত্যু বার্ষিকী ছিল। প্রতি বছর এই মৃত্যু বার্ষিকীর দিনটায় ও ঠিক এইভাবেই অত্যাচার করে, এইভাবেই আমাদের ভয় দেখায়, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। তারপর আবার সবটা স্বাভাবিক হয়ে যায়। তাহলে বাবার মৃত্যুর কারণ হিসেবে ওই সমু বলে লোকটা দায়ী, তাই তো? আর যে ছায়া মূর্তিটা দেখলাম ওইটা কে ছিল? ওই সমু। শুধু আজকের দিনটাতেই ওকে দেখতে পাওয়া যায়। তোর বাবার অভাবটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। ওই সমু তোর কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ রে, আমি মন্দিরের ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিয়েছি। উনি বলেছেন এর একটা ব্যবস্থা উনি করে দেবেন। আপাতত আমাকে দুটো মন্তব্য তো মাদুলিও দিয়েছেন। ওগুলো কাল তুই আর আমি
পড়ে নেব স্নান করে, কেমন? আর বাবু, তোকে কিন্তু আমি আগেও বারণ করেছি, আবারও করছি, তুই কিন্তু ওই বাগানে আর কোনো দিন যাবি না। সুজয় ওর মায়ের হাত থেকে চিঠিগুলো নেয়। এটাই এখন আমার সম্পদ। বাবার একমাত্র স্মৃতি বলতে এটাই আমার কাছে রয়েছে। এটাকে যত্ন করে রেখে দাও মা, আমি আর কখনো বাগানে যাব না মা। কথাটা বলেই নিজের মাকে শক্ত করে জড়িয়ে ধরে সুজয়। শুনছিলেন সৌমেন সিংহ রায়ের গ্রাম বাংলার ভূতের গল্প জঙ্গলের বিভীষিকা। সুজয়ের মায়ের চরিত্রে অয়ন্তিকা, সুজয় এবং সুজয়ের বাবার চরিত্রে সায়ন, সমুদা এবং পুরোহিতের চরিত্রে অমিত, সমুদার স্ত্রীর চরিত্রে নর্মদা, গল্প পাঠে এবং পুরোহিতের চরিত্রে আমি ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ নির্মাণ করেছে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। আগামী সপ্তাহে শনিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরব আমরা। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।